আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। শুরুতেই জানাবো শিরোনাম। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত সারা দেশ। স্মরণীয় করতে এলেন ভারতের রাষ্ট্রপতি। শেখ হাসিনা কোবিন্দ বৈঠকে সমৃদ্ধি অগ্রযাত্রার প্রত্যাশা। আগামী 50 বছর আমরা আশা করি যে আমরা বিভিন্ন দিকে মিউচুয়ালি উভয় দেশে আমরা একে অপরের সাহায্য করে সবাই আমরা উন্নত শিখরে পৌঁছব। ডক্টর মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা বিনিময়, র্যাবের নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপের কার্যকারিতা নিয়ে সংশয় বিএনপি ও বিশ্লেষকের। আগে থেকে সন্দেহ না করে অংশ নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর। দিনের ভোট রাতে নিয়ে গেছে, এখন 2 দিন আগে নিয়ে যাবে কিনা সেটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চাই এবং মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয়ই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। প্রধান বিচারপতির শেষ কর্মদিবসে আইনজীবীদের উত্তেজনা। বিচারপতি নিয়োগে আইন করার পরামর্শ দিলেন বিদায়ী সৈয়দ মাহমুদ হোসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি জানালেন মির্জা ফখরুল। মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে 8 দিনের কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘলা হত্যা মামলায় স্বামী শাওনের 3 দিনের রিমান্ড। ময়নাতদন্তে আঘাতের চিহ্ন, বিচার চেয়ে মানববন্ধন। এবার করোনার হানা নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলে আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। স্থগিত অনুশীলন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সিএমজেএফ অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হবে পুঁজিবাজার, বললেন এসিসি চেয়ারম্যান। শিরোনাম দেখলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্কের আগামী 50 বছর হবে সমৃদ্ধি ও অগ্রগতির, এমন আশা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, সব নাগরিকের সমান অধিকার। ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে একথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 3 দিনের সফরে ঢাকা আসেন ভারতের রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। মহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশের পরীক্ষিত বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারত। বন্ধুত্বের সেই ধারাবাহিকতা রক্ষায় বিজয়ের 50 বছরে পা রাখার ঐতিহাসিক ক্ষণে আবারও বন্ধুতার নতুন বার্তা। বিজয় উদযাপনের সঙ্গী হতে এবার বাংলাদেশের মাটিতে ভারতের রাষ্ট্রপতি। বেলা 11টার কিছু পর ভারতের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সস্ত্রীক রামনাথ কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে অভ্যর্থনা মঞ্চে দাঁড়িয়ে 3 বাহিনীর সদস্যদের সশস্ত্র সালাম নেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় আচার অনুযায়ী করেন গার্ড পরিদর্শন। পরিচয় পর্ব শেষে ভারতের রাষ্ট্রপতি তার স্ত্রী সবিতা কোবিন্দকে নিয়ে বিমানবন্দর ছাড়েন। পরে মহান মুক্তিযুদ্ধে 20 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারতীয় রাষ্ট্রপতি। শহীদদের ফুলেল ভালোবাসা জানিয়ে একটি বৃক্ষরোপণ করেন তিনি। ছিল পরিদর্শন বইতে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি 32 নম্বরে যান ভারতীয় রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রামনাথ কোবিন্দ। বিকেলে ভারতের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই সাক্ষাতের পরই রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপে উঠে আসে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। কানেক্টিভিটির কথা আমরা তুলে ধরেছি। আমরা জেনারেল বিপিন রাওয়াতের জন্য কন্ডোলেন্স জানিয়েছি। আর আগামীতে আমরা এই যে বিভিন্ন নতুন এরিয়াতে
মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও একই আলাপ হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি ধন্যবাদ জানিয়েছেন যে কিছু জায়গায় গত দুর্গাপূজার পরপরই দুর্গাপূজার পরে যে সমস্যা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে সংখ্যালঘু হিসেবে কাউকে ট্রিট করা হয় না, সকলকে সমান অধিকারের নাগরিক অধিকার দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বিজয় দিবসের বিশেষ কুচকাওয়াজে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে আগে ভাগে। সৌধস্তম্ভের উঁচু চূড়া থেকে শুরু করে শহীদ বেদি ও পায়ে চলার পথ সহ পুরো এলাকা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। স্মৃতিসৌধের ভেতর ও বাইরের অংশের সীমানা, প্রাচীর ও ফটক সহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আলোকসজ্জা। আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ার সহ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। করোনা মহামারীর কারণে এবছর মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিজয়ের আলোয় আলোকিত রাজধানী, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন ভবনে করা হয়েছে আলোকসজ্জা। আমরা একটু দেখে নিতে চাই সেই চিত্র। বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন তানভীর মৌসুম। তানভীর, এমনিতে সাধারণত বিজয় দিবস উদযাপনে আলোকসজ্জা থাকে, নানান রকম আয়োজন থাকে। এবার সুবর্ণ জয়ন্তীর আয়োজন কেমন দেখছেন রাজধানীকে? বিজয় দিবস সেটি তো বাংলাদেশ বিজয় সুবর্ণ জয়ন্তী পালন করছে। তাছাড়া এবছর কিন্তু আবার মুজিব শতবর্ষ, তার মানে বেশ বড় উপলক্ষ, এবং এই বড় উপলক্ষের কারণে কিন্তু পুরো ঢাকা শহরে বর্ণিল সাজে সেজেছে। আমি যদি আপনাকে দেখাই আমি একটু এখানে বিমানবন্দর এলাকায় রয়েছি, এবং সেখানে আমি বিমানবন্দর সংলগ্ন বলাকা ভবনে আছি। সেখানে যদি আমি আপনাকে দেখাই, সেটিও কিন্তু বর্ণিল সাজে সজ্জিত হয়েছে, এবং প্রত্যেকটি ভবন কিংবা প্রত্যেকটি অন্যান্য যে সকল জায়গা রয়েছে সেখানে আপনি কিন্তু দেখবেন যে লাল সবুজের এক অপূর্ব মিশেল, ঠিক যেন পতাকা। প্রত্যেকটি আলোকসজ্জার স্থানে কিন্তু যেন একটা পতাকা হয়ে ফুটে উঠেছে। শুধু তাই নয়, এখানে শুধু লাল সবুজের যে আলো রয়েছে সেই আলোর সংমিশ্রণই শুধু নয়, এখানে কিন্তু আবার আলাদা করে পতাকাও প্রদর্শিত হচ্ছে, জাতির পিতার আবক্ষ যে মূর্তি সেটিও প্রদর্শিত হচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখানো হচ্ছে। এছাড়া আপনি দেখবেন এখানে এই যে সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ, এই দুটির ফলে যে এই বড় দুটো উপলক্ষ, এর ফলে কিন্তু এই আলাদা একটি বার্তা, আলাদা একটি শুভেচ্ছা বার্তাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং এখানে প্রদর্শিত হচ্ছে, এবং এখানে আলাদাভাবে বাংলাদেশের পতাকাও কিন্তু প্রদর্শিত হচ্ছে, এবং নানা ধরনের কারুকাজ কিন্তু রয়েছে। এবং শুধু ভবনই নয়, আপনি যদি দেখেন যে চারপাশের সব জায়গায় গাছ থেকে শুরু করে আপনার চারপাশের পুরো যে অবকাঠামো রয়েছে সবখানে কিন্তু লাল সবুজ এবং অন্যান্য বাহারি ছটার এক অপূর্ব মিশেল। সব মিলিয়ে দূর থেকে দেখলে কিন্তু মনে হবে যে এখানে একটি রঙিন আলোর একটি বিস্ফোরণ ঘটেছে। এবং শুধু রাজধানীর এই জায়গাগুলোতেও নয়, আমি যদি বলি যে রাজধানীর শহরের যে মূল সড়কগুলো রয়েছে, মূল সড়কেও কিন্তু সেরকম আলোর বিচ্ছুরণ আমরা দেখতে পেয়েছি। রাস্তার যে বিভাজকগুলো রয়েছে সেই বিভাজকেও কিন্তু নানা রঙের আলোর খেলা আমরা দেখতে পেয়েছি। এছাড়া আলো কিন্তু ছিল আপনার, আমি যদি বলি ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার, সেসব জায়গাতেও কিন্তু আলো ছিল। সব মিলিয়ে কিন্তু বলা যায় এই যে বিজয় দিবসের আগ মুহূর্তে এই যে বর্ণিল সাজ দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে কিন্তু বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে সারা রাজধানীতে। সৌমিত্র, উৎসব নিশ্চয়ই বিজয়ের উৎসব। ধন্যবাদ আপনাকে তানভীর। আমাদের সঙ্গে সহকর্মী আরিফুর রহমান সবুজ রয়েছেন, চট্টগ্রাম থেকে তিনি যুক্ত হয়েছেন। সবুজ, চট্টগ্রামের প্রস্তুতির খবর একটু জানতে চাই, সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি। সৌমিত্র, বিজয়ের 50 বছর যেন পুরো চট্টগ্রাম নগরী রঙে সেজেছে। প্রত্যেকটি সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা, ব্যক্তিগতভাবেও বিভিন্নজন বিভিন্নভাবে তাদের ঘরে আলোকসজ্জায় সজ্জিত করেছেন, এবং পুরো নগরী যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এখন যে জায়গাটিতে রয়েছি, চেরাগি মোড় এলাকা, এই এলাকাটিতে শত শত ফুলের দোকান, এবং প্রত্যেকটি দোকানের সামনে এখন শত শত মানুষের ভিড়। প্রত্যেকেই শত শত সারিবদ্ধভাবে ফুলের ডালা সাজিয়ে রেখেছেন, এবং মানুষজন মূলত সেই জায়গাটিতে এসেছেন। যেহেতু আর কয়েক ঘন্টা বাকি মাত্র, সবাই এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য
মূলত এখানে ফুল কিনে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই জায়গাটিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মূলত এইরকম একটি অবস্থা, প্রত্যেকটি মানুষ বলা যায় যে উৎসবের মতো একটি অবস্থা তৈরি হয়েছে। এবং এই যে রাত 12টার প্রথম প্রহরে যে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেই জায়গাটিতে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সামনের বা পিছনের যে সড়কটি, সেই দুটি সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকেই সেখানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে, পুলিশের স্পেশাল যে প্রোটেকশন, সেই প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর বাইরেও পুরো নগর জুড়ে, যেহেতু আজকে একটু মানুষজন বেশি বের হয়েছে, উৎসবের মতো একটি অবস্থা, বিভিন্ন জন বিভিন্ন দিকে এখনও আলোকসজ্জার সাজানো হয়েছে, যেহেতু আলোকসজ্জা দেখতে বের হয়েছেন, সেই কারণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো ধরনের নিরাপত্তা বা যে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটানো সম্ভব হয়, সেই জায়গাটিতে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। সৌমিত্র। সবুজ, ওইদিকে নিরাপত্তা দিকটাও দেখা হচ্ছে, আবার এদিকে অর্ঘ্য প্রস্তুত হচ্ছে শ্রদ্ধা জানাতে বীর সেনানীদের। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য, অন্য কোনো দেশের সাথে সম্পর্ক দিয়ে এটাকে পরিমাপ করা যাবে না, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। তিনি কথা বলেছেন কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আমাদের সহকর্মী মাহফুজ মিশু সেখানে ছিলেন, তিনি কভার করেছেন, তিনি যুক্ত হয়েছেন আমার সঙ্গে সরাসরি। মিশু, ভারতীয় পররাষ্ট্র সচিব নানান বিষয় নিশ্চয়ই কথা বলেছেন, বাংলাদেশ ভারতের যে অগ্রযাত্রা এবং সমৃদ্ধির যে লক্ষ্য এবং সুবর্ণ জয়ন্তীর এইসবের মধ্যেও কূটনৈতিক নানা বাস্তবতা আসলে সামনে হাজির। কি বললেন তিনি এইসব বিষয়ে? ভারতের পররাষ্ট্র সচিবের যে ব্রিফিংটি, সেটি ছিল আসলে ভারতের এই পুরো সফরের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং, এবং সেটি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা করেছেন, যিনি দীর্ঘদিন ঢাকায়ও মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হওয়ার আগে ঢাকায় যিনি দীর্ঘদিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রীংলা মূলত প্রশ্নোত্তর পর্বে আমরা তার কাছে অনেকগুলো বিষয় জানতে চেয়েছিলাম। তার ভিতরে একটি জায়গা ছিল যে বাংলাদেশের, আমরা বিভিন্ন সময় দেখেছি যে সবশেষ 2013 সালে সম্ভবত ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন, তিনি তখনও কিন্তু বাংলাদেশের তৎকালীন রাজনীতির যারা বিরোধী দলীয় নেতা তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকটি আজকের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত সেই বৈঠকটি তারা বাতিল করেছিলেন। এবার জানতে চাওয়া ছিল এবার বিরোধী দল, বিশেষ করে সংসদের বা রাজপথের বিরোধী দল, তাদের সঙ্গে কোনো বৈঠক হচ্ছে কিনা। জবাবে তিনি বলেছেন যে এ ধরনের কোনো বৈঠক হচ্ছে না, কারণ হচ্ছে এবারের সফরটি পুরোটাই হচ্ছে আনুষ্ঠানিক, এখানে মূলত 3টি উদযাপনের অংশ হিসেবে তারা এসেছেন। এরপরে স্বভাবতই সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে, আমরা প্রশ্ন করেছিলাম যে সীমান্ত হত্যা বন্ধ নিয়ে কি ধরনের কাজ চলছে। তিনি বলেছেন যে এই বৈঠকে এই সব বিষয়গুলো এসছে, কিন্তু আগামী 19 তারিখে ভারতের যে বর্ডার গার্ড ফোর্স বিএসএফ এর প্রধান আসবেন, এবং সীমান্তকে কিভাবে আরো নিরাপদ করা যায় সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত আছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সেটি নির্ধারণ করবে কিভাবে এই বর্ডার ম্যানেজমেন্টকে আরো ভালো করা যায়। এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে ক্রমাগত চীনের যে অনেক বেশি সম্পৃক্ততা, সেটি নিয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশের কি সম্পর্ক সেটি তাদের বিবেচনা, তারা মনে করেন এই সম্পর্ক অন্য, যেটা আপনিও পড়ছিলেন। এর পাশাপাশি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাব এবং তার কয়েকজন কর্মকর্তার প্রতি যে নিষেধাজ্ঞা, সেই প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র সচিব স্পষ্ট করে বলেছেন অন্য কোনো দেশের চোখ দিয়ে বাংলাদেশকে ভারত দেখে না, অর্থাৎ মার্কিন, যেটির মানে আসলে দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র কি নিষেধাজ্ঞা দিল বা না দিল তাতে ঢাকা দিল্লি সম্পর্কে খুব একটা প্রভাব পড়বে না। এর পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে কিভাবে আরো বৃদ্ধি করা যায়, কিভাবে সম্পৃক্ততা বাড়ানো যায়, সে নিয়ে দুদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কথা বলেছেন। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে মিশু। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। বুধবার রাতে সফরের প্রথম দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যান ভারতীয় প্রেসিডেন্ট। বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে দুই দেশের রাষ্ট্রপ্রধান সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। সাক্ষাৎ পর্ব শেষে নৈশভোজের আয়োজনে অংশ নেন রামনাথ কোবিন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সন্ধ্যায় অ্যান্টনি ব্লিংকেন যখন ডক্টর মোমেনকে মুঠোফোনে ফোন করেন তখন তিনি বঙ্গভবনে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালেই ফোনটি ধরেন। ফোনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। গত 5 দশকের দেশের সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে একমত পোষণ করেন তারা।
এছাড়া বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ ইতিবাচক, কিন্তু এর কার্যকারিতা নিয়ে সন্দিহান বিএনপি ও বিশ্লেষকরা। তারা বলছেন একই প্রক্রিয়ায় আগে 2টি কমিশন গঠন হলেও ধ্বংস হয়ে গেছে দেশের নির্বাচন ব্যবস্থা। সংলাপে অংশ নেয়া না নেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে বিএনপি। তবে আইনমন্ত্রী বলছেন আগে থেকেই তালগাছ আমার দাবি না করে সংলাপে অংশ নেওয়া উচিত সব দলের। আলমগীর স্বপনের রিপোর্ট। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারি। এর 2 মাস আগেই নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হলো। নতুন ইসি গঠনে নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের সাথে সংলাপ ডেকেছেন রাষ্ট্রপতি। 20 ডিসেম্বর সংসদ সদস্যের বিচারে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে আলোচনার মাধ্যমে শুরু হবে সংলাপের আনুষ্ঠানিকতা। অংশ নেয়া দলগুলোর প্রস্তাবিত নাম বিবেচনা করে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক 5 জনের ইসি গঠনে 10 জনের নাম প্রস্তাব করবে। এই কমিশনের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চাই এবং মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয়ই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। এই সংলাপে সকলের অংশগ্রহণ করা উচিত। তার কারণ হচ্ছে তাদেরকে ডাকাই হয়েছে তাদের ওপিনিয়ন দেওয়ার জন্য। রাষ্ট্রপতির সংলাপ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সরকার মনে করলেও বিএনপি ও বিশ্লেষকদের মত ভিন্ন। সংলাপে বিএনপি অংশ নেবে কিনা এ নিয়ে দোটানা আছে নেতাদের মধ্যে। বেগম খালেদা জিয়া মরণাপন্ন, এই অবস্থা আমরা কিভাবে যাব, কি নির্দেশনা পাবো সেইটা ভাবতে হবে। বিগত নির্বাচনের মতো নির্বাচন কমিশন হবে কিনা সেই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে বিএনপি সিদ্ধান্ত নেবে। এই সংলাপের মাধ্যমে একটা অনুসন্ধান কমিটি গঠন করা হবে, এর মাধ্যমে নির্বাচন কমিশন গড়তে হবে, একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে এবং আমাদের ভোটাধিকার নিশ্চিত হবে। এটা আশা করা দুরাশা বলে আমি মনে করি। তারা বলছেন বর্তমান ইসি এবং এর আগের কমিশন একই প্রক্রিয়ায় গঠন হয়েছিল, কিন্তু নির্বাচনী ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেছে। আগে তো কি বলে দিনের ভোট রাতে নিয়ে গেছে, এখন কি 2 দিন আগে নিয়ে যাবে কিনা সেটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা চাই একটা নিরপেক্ষ, নির্দলীয় এবং যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড থাকবে। আমাদের নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, শুধু তাই নয় আমাদের ভোটাধিকার হরণ করেছে। তো এখন একই প্রক্রিয়া যদি হয় তাহলে আবারও সেই তারই পুনরাবৃত্তি হবে বলে আমাদের আশঙ্কা। তবে আইনমন্ত্রী বর্তমান ও সাবেক 2 কমিশনের নির্বাচনকালীন ভূমিকা নিয়ে সন্তুষ্ট। বলছেন নতুন ইসি গঠনের আগে এর কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা অগণতান্ত্রিক। নির্বাচন কমিশন আমার মনে হয় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সবসময় তারা ধরে নিবে যে তাল গাছটা আমার, আর আইন টাইনের বালাই না করেই তারা যা চায় সেটাই দিতে হবে এবং তাহলেই ভালো হবে। তাহলে পরে আমার মনে হয় যে সেটাকে গ্রহণ করার দায়িত্ব জনগণের নাই। সংবিধানের 118-র 1 অনুচ্ছেদ অনুযায়ী 14 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে গঠন করা হবে নতুন ইসি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। স্বচ্ছতা আনতে দ্রুততম সময়ে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন করার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ইজলাসে বিদায়ী সংবর্ধনার বক্তব্যে তিনি বলেন, বিচার বিভাগের সমস্ত অনিয়ম বন্ধে বিচারক ও আইনজীবী সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এদিকে বিদায়ী সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। দেশের 22তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার সুপ্রিম কোর্টে তার শেষ কর্মদিবসে উপস্থিত হন। যদিও মেয়াদ শেষ হবে 30 ডিসেম্বর। আপিল বিভাগের এজলাসে বিদায়ী বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থাই বিচারকের মূল সম্পদ। বিচার বিভাগের অনিয়ম বন্ধ করতে পারে বিচারক ও আইনজীবীর সোচ্চার ভূমিকা। বার এবং বেঞ্চকে যৌথভাবে সব কাজ করতে হবে বিচার বিভাগে আরও বেশি গতিশীল করার জন্য এবং যে ধরনের সমস্যাগুলো আছে, অনিয়মগুলো আছে, সেগুলো দূরীকরণের জন্য একসাথে কাজ করার কথা উনি বলছেন। প্রধান বিচারপতি বলেন, বিচার প্রার্থীদের প্রতি
বিচারকদের আন্তরিকতা ও দরদের বিকল্প নেই। এ সময় তিনি বিচারপতি নিয়োগে স্বচ্ছতার জন্য দ্রুততার সাথে আইন প্রণয়নের পরামর্শ দেন। উনি যার মধ্যে বলছেন যে বিচার বিভাগ নিয়োগের আইনটা যদি করা হয় তাহলে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা আরও সহজীকরণ হবে এবং আরও মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তবে প্রধান বিচারপতির এই বিদায় অনুষ্ঠান বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের চিরাচরিত রেওয়াজ অনুযায়ী কোনো প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠানের কমপক্ষে ৩-৪ দিন পূর্বে সুপ্রিম কোর্ট প্রশাসনের অত্র সমিতির সভাপতি ও সম্পাদককে অবহিত করা হয়ে থাকে। কিন্তু গতকাল মঙ্গলবার 14/12/2021 কর্মদিবসে মাননীয় প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বিষয়ে সমিতিকে অবহিত করা হয়নি। পরে সুপ্রিম কোর্ট আঙিনায় মিছিলও করেন তারা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র র্যাব সহ যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে অপরাধকে আরও উৎসাহিত করছে বলে মনে করে দলটি। সকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠক করেন নেতারা। দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে প্রতিক্রিয়া জানান মহাসচিব। বলেন, ক্ষমতায় টিকে থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করায় এমন নিষেধাজ্ঞা। এর ফলে জাতিসংঘ মিশনেও নেতিবাচক প্রভাব পড়বে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারের আওতায় আনতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ, অন্য যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীসমূহ, সামরিক ও বেসামরিক বাহিনীসমূহের কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। তবে এটা ভুলে গেলে চলবে না, মার্কিন নিষেধাজ্ঞার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের। এ সময় মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার রাত থেকে আবারও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আবারও কাল থেকে একটু তিনি তার কিছু প্যারামিটার কমের দিকে। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। আগামী 22 তারিখ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশের তারিখ এটা আমরা নির্ধারণ করেছি। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সহপাঠী ও পরিবারের সদস্যরা বলছেন, স্বামীর অতি সন্দেহ প্রবণতা কাল হয়েছে। অভিযুক্ত স্বামী ইফতেখারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার ময়নাতদন্ত ঢাকা মেডিকেলের মর্গে সম্পন্ন হয়েছে। ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার মাকসুদ ময়নাতদন্ত করেন। মেঘলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি চিকিৎসকরা। জানা গেছে, ভিসেরা রিপোর্টের জন্য 5 ধরনের নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মেঘলার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। স্বজনরা বলছেন, স্বামী ইফতেখারের অতি সন্দেহ প্রবণতা কাল হয়েছে মেঘলার। আমার মনে হচ্ছে এটা সন্দেহ প্রবণতার কারণেই মারছে, আরও কিছু ফ্যামিলিগত ঘটনা থাকতে পারে। আমরা চাচ্ছি এই মৃত্যুর সঠিক তদন্ত করা এবং সঠিক বিচার চাচ্ছি। অভিযুক্ত স্বামী ইফতেখার সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেছেন মেঘলার বাবা। পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান কর্মকর্তারা। মামলার 1 নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে। পুলিশ সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। পোস্টমর্টম শেষে যে চিকিৎসকরা যে মতামত দেবেন তার ভিত্তিতেই মামলার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মেঘলাকে হত্যার অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন তার সহপাঠীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা। আজকে আমাদের ডিপার্টমেন্টের একটা আপু মারা গেল, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটাকে কি আমরা আলাদাভাবে দেখব? অতি দ্রুত মেঘলা আপুর হত্যার বিচার, সঠিক বিচার পাইতে চাই। এলমা হত্যার পিছনে যারা জড়িত তাদেরকে যদি সবাইকে আইনের আওতায় না আনা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে। গতকাল রাতে মেঘলাকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি স্কুলে 1ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি লটারির ফল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
405টি স্কুলে ভর্তি হতে এবার আবেদন করে আসন সংখ্যার 6 গুণের বেশি শিক্ষার্থী। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হয় এই লটারি কার্যক্রম। জেলা উপজেলা পর্যায়েও প্রাথমিক স্কুলে ভর্তি হবে লটারির মাধ্যমে। এই পদ্ধতি চালু থাকবে আগামীতেও। কোচিং, বাণিজ্য ও অভিভাবকদের হয়রানি বন্ধ হবে বলে আশা মন্ত্রীর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গতবার থেকে সব শ্রেণীতে ভর্তিতে লটারি প্রক্রিয়া শুরু করেছে। এবারও রাজধানী, বিভাগ ও জেলা পর্যায়ের 405টি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিতে লটারি প্রক্রিয়া সম্পন্ন হলো। একজন শিক্ষার্থী আবেদনের সুযোগ পেয়েছে 5টি প্রতিষ্ঠানে, আর 80,017টি আসনের বিপরীতে আবেদনকারী 5,38,153 জন। রোল নাম্বার তুলে দিয়ে ইউনিক আইডি করা। বুধবার ভর্তি লটারির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। জানান, করোনার কারণে গত বছর শুরু হওয়া লটারি পদ্ধতি চালু থাকবে আগামীতেও। গত বছর যদিও করোনার সময়টি শুরু হয়েছিল, কিন্তু আমাদের এই চিন্তাটি আগে থেকেই ছিল। সেটিকে আমরা গত বছর বাস্তবায়ন করেছি এবং এবছর তো এখন পরীক্ষা নেওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু আমরা এটি করেছি এবং এটির ধারাবাহিকতা আমরা বজায় রাখছি। টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে ভর্তির লটারি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিজয়ীদের ভর্তি হতে হবে 30 ডিসেম্বরের মধ্যে। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে যে অনভিপ্রেত প্রতিযোগিতা, অসুস্থ একটা প্রতিযোগিতা, সেটি বন্ধ হয়েছে। তার সঙ্গে একটা কোচিং বাণিজ্যেরও একটা খুব বড় ব্যাপার ছিল, সেগুলো বন্ধ হয়েছে। সারা দেশের বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ার লটারির ফল প্রকাশ হবে 19 ডিসেম্বর। এছাড়া জাতীয়করণকৃত এবং বেসরকারি কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও সরকারি প্রতিনিধির উপস্থিতিতে সম্পন্ন করা হবে ভর্তির লটারি প্রক্রিয়া। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখবে দেশের পুঁজিবাজার। শেয়ার বাজারের বিনিয়োগকারী এবং টেকসই উন্নয়নের জন্য নতুন কিছু করার কথাও জানালেন বিএসইসি চেয়ারম্যান। পুঁজিবাজারে আর্থিক অনিয়ম সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এবার CMJF বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। মূল্যের শেয়ার তালিকাভুক্তির দিনেই দাম ওঠে 90 টাকায়, আর 3 সপ্তাহের ব্যবধানে লেনদেন হয় 150 টাকায়। পুঁজিবাজারে বিবিএস কেবলের অনিয়ম করে অর্থ লোপাট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। বিএসইসির তদন্তে বলা হয়েছে, অনুসন্ধানী সেই প্রতিবেদনের স্বীকৃতি পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। যমুনা টেলিভিশনের রিপোর্টার কারসাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বিবিএস কেবল, এই শিরোনামের রিপোর্ট করে পুরস্কার পাচ্ছেন রিপোর্টার আলমগীর হোসেন। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF অ্যাওয়ার্ড তুলে দেন বিএসইসির চেয়ারম্যান। যে কোনো বড় কোম্পানির বিরুদ্ধে নিউজ করার পরে সেটি আসলে প্রচার হবে কিনা সেটি নিয়ে আপনি জানেন যে রিপোর্টারদের মধ্যে এক ধরনের সংশয় থাকে। কিন্তু আমি যেখানে কাজ করি, আমার বস আসলে প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, তিনি এই রিপোর্টে আমাকে যেমন তথ্য দিয়ে সহায়তা করেছেন এবং এই রিপোর্টটি প্রচারের ক্ষেত্রে আসলে তিনি সহায়তা করেছেন। কারণ এই ধরনের রিপোর্ট প্রচারের ক্ষেত্রে আপনি জানেন যে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন কিন্তু হতে হয়। অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ খাতের একটি পুঁজিবাজার। ব্যবসা সম্প্রসারণ সহ শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী সুদহীন তহবিলের যোগানদাতা হিসেবে কাজ করে পুঁজিবাজার। তাই টেকসই উন্নয়নে করণীয় তুলে ধরেন প্রধান নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। ক্যাপিটাল মার্কেটে আমরা দায়িত্ব নেওয়ার পরই আমরা দেখলাম যে আমাদের এখানে এখন এই নতুন বাংলাদেশে অনেক কিছু করার সুযোগ আছে। এই অনেক কিছু করতে গিয়ে আমরা এখন বিভিন্ন রকমের সমস্যা এবং বাধার মধ্যেও পড়ি। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের কাছে সঠিক তথ্য, সেটার অভাব, এবং সঠিক তথ্য পৌঁছানোর সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা আমাদের এই সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসিকে খুবই গুরুত্ব দিচ্ছি। প্রিন্ট মিডিয়া ও অনলাইন ক্যাটাগরি সহ মোট 3 জন সাংবাদিককে পুরস্কৃত করে CMJF। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ শিবিরে হানা দিয়েছে করোনা। কোয়ারেন্টাইনে থাকা দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। পেস বোলিং কোচ অটিস গিবসন ডায়রিয়াজনিত সমস্যায় ভুগলেও করোনায় মুক্ত এই ক্যারিবিয়ান নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের গলদটা শুরু হয় গোড়াতেই।
যে বিমানে চেপে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছিল বাংলাদেশ দল, সেই একই ফ্লাইটে এক নিউজিল্যান্ডের নাগরিক করোনা আক্রান্ত হন। তৎকালীন তার সংস্পর্শে আসা মানুষদের খোঁজে লেগে পড়ে নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর। ওই যাত্রীর পাশে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 9 জনকে বাড়তি সতর্কতার সাথে রাখা হয় আইসোলেশনে। প্রথম 2 দফা টেস্টে সবকিছু ঠিক থাকার পর তৃতীয় টেস্টের আগে টাইগার স্পিন কোচ রঙ্গনা হেরাতের শরীরে দেখা দেয় করোনার উপসর্গ। শঙ্কাকে সত্যি করে পজিটিভ হয়েছেন এই লঙ্কান। হেরাত আমাদের বোলিং কোচ, ও আপনার করোনা পজিটিভ আসছে। যে ওদের যে সিস্টেম, সেখানে ওরা হয়তো আরও কিছুদিন বেশি হয়তো হেরাতের করবে, কোয়ারেন্টাইনের জন্য প্রস্তাব করবে, কোয়ারেন্টাইনে রাখবে। রঙ্গনা হেরাত ছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত সেই যাত্রীর সংস্পর্শে ছিলেন অধিনায়ক মমিনুল হক, ইয়াসির আলী, ফজলে রাব্বি, মেহেদি হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আব্দুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও 3 সদস্য। দলের বাকি সদস্যরা জিম সেশন করার সুযোগ পেলেও এই 9 জনকে রাখা হয়েছে পৃথকভাবে। ওদের যে ডেট দিয়েছিল সেটা হয়তো আর 1-2 দিনের মধ্যে মনে ফ্রি হয়ে যাবে, বাট নিউজিল্যান্ড কোনো রিস্ক নেয় না, নিতে চাবেও না। সো আমার কাছে এটা কোনো রকম সিরিয়াস কিছু না। ক্রাইস্টচার্চে অসুস্থ হয়ে পড়েছেন দলের পেস বোলিং কোচ ওটিস গিবসনও। ডায়রিয়াজনিত সমস্যায় ভুগছেন এই ক্যারিবিয়ান। করোনার ঝুঁকি চিন্তা করে পরীক্ষা হলেও নেগেটিভ হন সাবেক উইন্ডিজ পেসার। আমাদের গিবসনের শরীরটা এমনি ভালো না, ও ডায়রিয়ায় ভুগছে, বাট ওরটা ওরকম সিরিয়াস না। কমাস আগেও কিউই দলের বাংলাদেশ সফরের শুরুতেই আক্রান্ত হয়েছিলেন দেশটির এক ক্রিকেটার। তখনও সিরিজ শুরু হয়েছিল সময় মতো। এবারও সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচ ও 2 টেস্ট মাঠে গড়াবে বিশ্বাস বিসিবির। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।